হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। শুধু একটা রাত কাটাতে হবে আমাদের সাথে, বাস আর কিছু চাচ্ছি না। বাঙালি যুবকটির অসৎ প্রস্তাবে সাবিহা প্রচণ্ড বিস্মিত হলো, কিন্তু তার বিষয়ের মাত্রা তার ক্রোধের মাত্রাকে ছাড়াতে পারল না। বান্ধবী সোফিয়ার বাসায় বার্থডে পার্টি শেষ করে বাড়ি ফিরছিল সাবিহা। কথা ছিল বাকি বন্ধুদের সাথে পার্টি শেষে একত্রে বাড়ি ফিরবে সে, কিন্তু পার্টি শেষে তার বন্ধুরা বাড়িতে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলে। তারা সকলেই আজ সোফিয়ার বাসায় রাত কাটাতে আগ্রহী হয়, কিন্তু সাবিহা এতে রাজি হয় না, কারণ রাতে বাড়ির বাইরে থাকতে তার ভালো লাগে না। এই জন্যই সে একাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে সে ভেবেছিল বাড়িতে ফোন করে গাড়ি পাঠিয়ে দিতে বলবে, কিন্তু পূর্ণিমার রাতে ভ্যানিসের ছিমছাম রাস্তা ধরে হাঁটার লোভ সে সামলাতেই উঠতে পারেনি। ফলস্বরূপ পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এরই মাঝে হঠাৎ একটি বাঙালি ও একটি ইতালীয় যুবক এসে তার পথ আগলে ধরে। তাকে দিয়ে বসে একসাথে রাত কাটানোর বাজে প্রস্তাব। সাবিহা যুবকটির উদ্দেশ্যে ক্রুদ্ধ গলায় বলল, আপনার সাহস কি করে হলো আমাকে এমন প্রস্তাব দেওয়ার? যুবকটি সাবিহাকে আপাদমস্তক পর্যবেক্ষণ শেষে হলদেটে দাঁত বের করে বিশ্রীভাবে হাসল। তার নিকটে দাঁড়িয়ে থাকা ইতালীয় যুবকটিও একই ভঙ্গিতে হাসল। দুজনের উদ্দেশ্য একই, আজকে রাত এই মেয়েটার সাথে কাটিয়ে দেওয়া। যুবকটি হালকা হাত দাঁড়িয়ে হাত বুলোতে বুলোতে পুনরায় বলল, এত সাহসের কি দেখলে তুমি? চলো আমাদের সাথে, শুধু একটা রাতেরই তো ব্যাপার। আজ রাতের বিনিময়ে তুমি যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করব আমরা। কি ঠিক বলেছি লুকা? শেষোক্ত কথাটি ইতালীয় ভাষায় বলল যুবকটি। সাবিহা ঘৃণাপূর্ণ চাহনিতে চেয়ে যুবকটির উদ্দেশ্যে বলল, বাঙালি হিসেবে অ্যাটলিস্ট ভদ্রতামূলক আচরণ করা উচিত ছিল আপনার, কিন্তু নর্দমা কীটদের এটা কে বোঝাবে? এই বলেই সাবিহা উল্টো পথে হাঁটা শুরু করলো। কিন্তু দু কদম যেতে না যেতেই যুবকটি পেছন থেকে সাবিহার হাত চেপে ধরে। এতে সাবিহা কিঞ্চিত ঘাবড়ে গেলেও তৎক্ষণাৎ আত্মরক্ষা করতে যুবকটির দিকে ফিরল সে। মুহূর্ত মধ্যেই সাবিহা যুবকটির হাত ঘুরিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, এবং যুবকটির কিছু বুঝে ওঠার পূর্বেই সেই যুবকটির হাত নিজের নিয়ন্ত্রণে নিল। অতঃপর পা দিয়ে যুবকটির পুরুষাঙ্গে লাথি দিয়ে তাকে ধরাশয় করে ফেলল। সাবিহার এই আত্মরক্ষামূলক কাজে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। তারা বিস্ফোরিত নয়নে সাবিহার দিকে চেয়ে রইল। এরই সুযোগে সাবিহা পা বাড়িয়ে পালিয়ে যেতে দৌড় দিল। যুবক দুটি এই হতবুদ্ধিকর পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। যতক্ষণে তারা পরিস্থিতি বুঝতে পারল, ততক্ষণে সাবিহা তাদের হাতের নাগাল হতে বেরিয়ে গিয়েছে। এদিকে বখাটে যুবক দুটির নাগাল হতে বেরিয়ে কিছু দূর আসতেই ব্যথায় তার পা দুটো থমকে গেল। পাশেই একটি গাছের গোড়ার কাছে বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। বহুদিন পর এত দূরত্ব দৌড়ে অতিক্রম করায় হাঁপিয়ে উঠেছে সাবিহা। দু হাত দিয়ে মাথা ধরে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে সে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলে আশেপাশে এক নজর বুলিয়ে নিল সাবিহা। অতঃপর অনিশ্চিত বিপদের শঙ্কায় সে তার বাবাকে কল দিয়ে নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠিয়ে দিতে বলল। তোকে আমি স্বাধীনতা দিয়েছি, এর মানে এই নয় যে তুই এত রাত করে বাসায় ফিরবি, তাও আবার একা। তোর সাহস কি করে হলো পুতুল? আফসার সাহেবের রোশানলে পড়ে নুয়ে পড়ার পাতার ন্যায় মিয়ে গিয়েছে সাবিহা। চুপটি করে রিডিং রুমের মধ্যখানে দাঁড়িয়ে আছে সে। তার সামনে রাজকীয় ধাঁচের একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন আফসার সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছে সামাদ। সাবিহা অতি কোমল গলায় বলল, অনেকদিন একা হাঁটি না, আজ খুব ইচ্ছে করছিল, এই কারণেই। সাবিহার সপক্ষের যুক্তি সম্পূর্ণ না শুনেই আফসার সাহেব পূর্বের ন্যায় বললেন,
ইচ্ছেটাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করতে হয়। এটা শিখবি কবে তুই? সাবিহা পুনরায় আত্মপক্ষে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সামাদ নিতান্তই দুষ্টুমির ছলে বলল, তবে হবে একটু তাই দিতে হবে খালু, তবে দেওয়ার দুর্যাপনা কমে। সামাদের এরূপ কথা শুনে মুহূর্তে তিরিক্ষি মেজাজ নিয়ে সাবিহা বলল, সামাদ ভাইয়া, তুমি বেশি বেশি বলছো কেন? কিসের দুরন্তপনা করলাম আমি? আফসার সাহেব সাবিহাকে থামিয়ে সামাদের পক্ষ নিয়ে বললেন, সামাদ ঠিক বলেছে, তোকে একটু টাইট দেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবিহা ঝেঁঝে উঠে বলল, আমি যথেষ্ট ভালো আছি আব্বু, আমি যথেষ্ট ভালো আছি আব্বু। আর তুমি আমাকে সেলফ প্রোটেকশনের জন্য যা যা শিক্ষা দরকার সব শিখিয়েছো। আজ ক্যারাটের ছোট একটা স্টেপ দিয়ে ওদেরকে হারিয়ে এসেছি, তারপরও এত চিন্তা করো কেন? আফসার সাহেব মেয়ের ক্রোধের মুখে পড়ে কিছুটা নরম হলেন, বললেন, আজ ছোট্ট একটা পরিস্থিতিতে দুজন মানুষের সামনে পড়েছিল, এজন্যই কারোটার দুটো স্টেপ অ্যাপ্লাই করে পার পেয়ে গিয়েছিস। কিন্তু ভবিষ্যতে যদি বাবার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই সাবিহা ক্ষিপ্ততার সহিত রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা বেরিয়ে যেতেই আফসার সাহেব কিছুক্ষণের জন্য চিন্তার সাগরে ডুব দিলেন। অতপর সামাদকে বললেন, সামাদ, ছেলে দুটোর খোঁজ করো। মুহূর্তেই সামাদ বাধ্য ছেলের ন্যায় বলে উঠল, জি খালু। মিস্টার রাগিব শাহরিয়ার, রাইট? কিঞ্চিত কপাল নিয়ে ক্ষীণ সন্দেহের সুরে বললেন আফসার সাহেব। রাগিব ভদ্রতার সূচক হাসি দিয়ে বলল, জি। ড্রয়িং রুমের দামি সোফায় বসে আছেন আফসার সাহেব। বয়স তার 55 ছুঁই ছুঁই। মাথার চুল, গালের দাড়িতে বেশ ভালোই পাক ধরেছে। ইতালির ভেনিস শহরের স্বনামধন্য ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। আজ থেকে প্রায় 14 বছর পূর্বে সাবিহার বয়স যখন 10, তখন সপরিবারে বাংলাদেশ থেকে ভেনিসে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন তিনি। প্রথমে ভেনিসে এসে বেশ কাঠখড় পোহাতে হয়েছে তাকে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে বছর দুয়েকের মাঝেই ছোট জায়গা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। দিন যেতে যেতে এই সুনাম শহর ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। স্ত্রী সালেমা বেগম, একমাত্র মেয়ে সাবিহা, 12 বছরের ছেলে সাবিত ও সালমার বড় বোনের শেষ চিহ্ন সামাদকে নিয়ে তার সংসার জীবন। রাগিব আফসার সাহেবের দিকে কৃত্রিম হাসি নিয়ে তাকিয়ে আছে। আফসার সাহেব রাগিবকে জিজ্ঞেস করলেন, পড়ালেখা সব কমপ্লিট, তাই তো? রাগিব পূর্বের ন্যায় জবাব দিল। জি স্যার। রাগিবের মুখে স্যারের সম্বোধন শুনে আফসার সাহেবের সহাস্য বললেন, আরে এখনই স্যার বলছো কেন? আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে নাও, তারপর এসব স্যার ট্যার ডাকবে। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে চুপটি করে বসে রইল। এই ফাঁকে তাকে এক নজর দেখে নিলেন আফসার সাহেব। ছেলেটি দেখতেই ভীষণ সুন্দর, মাথায় স্বাভাবিক ছাটের কালো কালো চুল, ফর্সা মুখশ্রীতে ঘন ভ্রুযুগল সমন্বিত দুজোড়া চোখ। সেই দু চোখের গভীরতা অনেক, যেন কোনো প্রহেলিকা ছেয়ে আছে তাতে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর হাসিতে বাম গালে পড়া ছোট্ট একটা টোল, সব মিলিয়ে চেহারায় কেমন এক বিদেশি বিদেশি ভাব। হাসিটাও তার চেহারার সাথে একদম খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। আফসার সাহেব মনে মনে ভাবলেন, এই ছেলেকে কোনো মেয়ে প্রথম দেখায় নিজের মন দিয়ে বসবে? আচ্ছা, সাবিহাও যদি এমনটা করে বসে? নিজেকে এমন উদ্ভট প্রশ্ন করে পর মুহূর্তেই সামনে নিলেন নিজেকে। সাবিহা কেমন তা তিনি খুব ভালো করেই চেনেন, কিন্তু তবুও সে তো মেয়ে। নিজেদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে এত সুদর্শন ছেলেকে দেখে যদি সাবিহা প্রেমে পড়ে যায়, তাহলে কি রাগিবকে পেইং গেস্ট হিসেবে রাখবেন না তিনি? কিন্তু পূর্ব পরিচিত গিয়াস সাহেবের অনুরোধও যে ফেলতে পারছেন না তিনি। ইস, এ যেন উভয় সংকট। শেষমেশ নানা চিন্তা ভাবনা শেষে আফসার সাহেব ছোট্ট দম ফেলে বললেন,
আচ্ছা রাগিব, আগামী পরশু থেকে তুমি অফিসে জয়েন করো। আজ তোমার রুমের সব গোছগাছ করে নাও। এই বলে তিনি ড্রয়িং রুমের থাই গ্লাস ভেদ করে দৃশ্যমান গেস্ট হাউসটা দেখিয়ে বললেন, ওখানেই তুমি থাকবে এখন থেকে। গেস্ট হাউসে সব ব্যবস্থা করে দেওয়া আছে। ওখানে রান্নাঘরও আছে, তুমি চাইলে নিজের খাবার রান্না করতে পারো। বাই দ্য ওয়ে, রান্না করতে পারো তো? আফসার সাহেবের প্রশ্নের পিঠে রাগিব চট করে প্রশ্ন ছুড়ে দিল। যদি বললি রান্না করতে পারি না, তাহলে কি আপনাদের এখানে খাওয়া দাওয়া করতে দেবে না আমায়? রাগিবের এহেন প্রশ্নে হতবিম্বল হয়ে পড়লেন আফসার সাহেব। ছেলেটি যে আচমকা এই প্রশ্ন করে বসবে তা তিনি অনুমান করতেই পারেননি। ফলে আমতা আমতা করে তিনি বললেন, করতে পারো। আফসার সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রাগিব সশব্দে হেসে বললেন, আরে ভয় পাবেন না আঙ্কেল, আমি জাস্ট মজা করলাম। এমন একটু আধটু মজা করা আমার স্বভাব। আচ্ছা, এখন তাহলে আমি উঠি। এই বলে রাগিব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আফসার সাহেবও তা দেখিয়ে উঠে দাঁড়ালেন। দুজনেই ভদ্রতার সূচক হাসি বিনিময় করলো। অতপর রাগিব তার ফাইল নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রাগিব যেতেই আফসার সাহেব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলেটা বেশ চালু আছে। যা বুঝলাম, আপনার সম্পর্কে পুরো খোঁজ খবর নিতে হবে মিস্টার রাকিব শাহরিয়ার। সকাল হতেই সূর্যি মামার দেখা নেই। উপরন্তু আজ ভ্যানিসের আকাশটা গুমোট হয়ে আছে। দেখে মনে হচ্ছে এই বুঝি বুক চিরে কেটে কেটে সেই শহরটা ভাসিয়ে দিবে। এমনই মেঘলা শীতল দিনে প্রত্যেকের অলস সকালটা পূর্বের তুলনায় আরও বেশি অলসতায় ছেয়ে ওঠে। আজ সকালে ভ্যানিসের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা এমনই শীতল থাকে। কখনো কখনো তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে। অলস সকালের অলস সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে সাবিহা, কিন্তু তার শান্তির ঘুমে এক বালতি জল ঢেলে দিল সাবিত। সাবিহার অগোচরে চুপি চুপি রুমে প্রবেশ করলো সাবিত। ধূপধাপ পা ফেলে সাবিহার পাশে এসে দাঁড়ালো সে। অতপর সাবিহার কানের কেছে স্বাভাবিকের চেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আচমকা কানের কাছে সাবিতের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসল সাবিহা। বিস্মিত চাহনিতে চারপাশ তাকিয়ে পরিবেশ সম্পর্কে অবগত হলো সে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করল। অতপর চট করে পাশ ফিরে সাবিতের উদ্দেশ্যে গরম চোখে চেয়ে বলল, সাবিতের বাচ্চা সাবিত, তোর সমস্যা কি? ছুটির দিনটাতেও শান্তিতে ঘুমোতে দিবি না? সাবিত দাঁত কেলিয়ে বলল, না, আমার ঘুম ভেঙে গিয়েছে তো। তোমাকে আরামে কি করে ঘুমাতে দিই বলো? সাবিহা আর কথা বাড়ল না। এভাবে হঠাৎ ঘুম ভাঙ্গায় তার মেজাজ খিটখিটে হয়ে আছে। এই খিটখিটে মেজাজ নিয়েই সে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল। সাবিতের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ড্রয়িং রুমে বসে ব্রেড ও বাটার খাচ্ছে সাবিহা। তার এক হাতে ফোন ও অপর হাতে ব্রেড। ধীরে সুস্থে খেতে খেতে নিউজ ফিড স্ক্রল করছে সে। বাড়ির বাকি সদস্যদের সকালের খাবার শেষ হয়েছে আরও আগে। রোজ রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাবিহা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। এজন্য এই এক দিনটায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সকালের নাস্তা করা হয়ে ওঠে না। সাবিহার খাবার খাওয়ার মাঝেই ড্রয়িং রুমে এসে বসল সামাদ। তার চোখে এখনও ঘুমের রেশ রয়েছে। এই সাবিত যদি আজ তাকে ডেকে না তুলতো তবে নির্ঘাত দুপুর 12টা পর্যন্ত ঘুমোতো সে। কিন্তু সে আশায় গুড়ে বালি। সামাদকে ড্রয়িং রুমে দেখে সাবিহা জিজ্ঞেস করলো, কি সামাদ ভাইয়া, আজ মনে হচ্ছে একটু জলদি উঠে পড়লে? সামাদ লম্বা একটা হাই ছেড়ে অলস ভঙ্গিতে বলল, আর বলিস না, সাবিত আমাকে ঘুমাতে দিল না। ছুটির দিনের ঘুমটাও নষ্ট করে দিল ও। ওকে যে কিভাবে শিক্ষা দেব বুঝে পায় না। সামাদের সাথে সাবিহাও তাল মিলিয়ে বলল, আমিও তাই ভাবছি সামাদ ভাই, একে একটা শিক্ষা দিতেই হবে। নিজে তো ঘুমায় না, আবার আমাদেরও ঘুমোতে দেয় না। তাদের কথার মাঝে হঠাৎ উদয় হলো সাবিত। আফসার সাহেবের জন্য নির্দিষ্ট রাখা চেয়ারটায় বসল সে।
ভ্রু নাচিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, সাবিত, গেস্ট হাউস পরিষ্কার করছে নাকি? সামাদ বিরক্তি ভরা চাহনিতে সাবিতের দিকে একবার তাকালো। অতঃপর আচমকা সাবিতের মাথায় গাঁটটা মেরে বলল, নেক্সট স্যাটারডে থেকে তোকে রাতে খাটের সাথে বেঁধে রেখে তারপর আমরা ঘুমাবো। এতে করে যদি সানডেটা একটু শান্তিতে কাটাতে পারি তো। সামাদের গাঁটটা মারায় ব্যথায় আহ শব্দ করে উঠল সাবিত। মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ উঁচকে অভিযোগের সুরে বলল, হোয়াট ইজ দিস সামাদ ভাই, আমাকে এভাবে মারছো কেন? এই বলে সে মাথার অবিন্যস্ত চুলগুলো বিন্যস্ত করতে করতে শকতোক্তি করে বলল, উফ, আমার চুলগুলোই নষ্ট করে দিল এরা। 12 বছর বয়সী সাবিতের এই ফ্যাশন সচেতনতা দেখে সামাদ ও সাবিহা মিটিমিটি হাসতে লাগলো। সাবিতের এই ফ্যাশন সচেতনতা সম্পূর্ণ মন মানসিকতা সম্পর্কে বাড়ির প্রত্যেকেই অবগত। এই বয়সে সাবিতের এমন আচরণ নিয়ে সামাদ ও সাবিহা মাঝে মাঝেই মজা করে, কিন্তু এই ব্যাপারটা অবশ্য সাবিতের একটুও পছন্দ না। তার অভিযোগ ছোট হয়েছে বলে কি একটু স্টাইলও করতে পারবো না। ব্যাস, সাবিতের এই কথা নিয়েও সামাদ ও সাবিহা মজা করা শুরু করে দেয়। আচ্ছা তোরা থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলেই সামাদ চেয়ার ছেড়ে উঠে গেল। ততক্ষণে সাবিহার খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষে ডাইনিংয়ের চেয়ারে বসে বসে সে ফোন চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই তার চোখ আটকে গেল ব্যাকইয়ার্ডে অবস্থিত গেস্ট হাউসের ওপর। গেস্ট হাউসের দরজার সামনে বেশ কিছু জিনিসপত্র রাখা। সেগুলো দেখেই সাবিহা কিঞ্চিত বিস্মিত হলো। সন্দেহের সুরে সাবিতকে জিজ্ঞেস করলো, সাবিত, গেস্ট হাউস পরিষ্কার করছে নাকি? সাবিতও ফোনে মনোযোগী হয়ে উঠেছিল। সাবিহার প্রশ্নে তার মনোযোগ ভাঙল, কিঞ্চিত বিরক্ত হলো। মুখ দিয়ে চ বর্ণের ন্যায় শব্দ উচ্চারণ করে ফোন রেখে গেস্ট হাউসের দিকে তাকালো সে। নিমেষেই পর্যবেক্ষণ শেষে পুনরায় সে ফোনে মনোযোগী হলো। হেলাফেলা করে বলল, নতুন পেইং গেস্ট এসেছে, তার এই জিনিসপত্রগুলো রাখা ওখানে। পেইং গেস্টের কথা শুনে সাবিহা ভ্রু উঁচিয়ে তাকালো। সাবিতকে পুনরায় জিজ্ঞেস করলো। কবে এসেছে? সাবিত ফোনে মুখ গুজেই বলল, আজই এসেছে। ইতালিয়ান? বাঙালি। পেইং গেস্ট হিসেবে তাদের বাসায় বাঙালি উঠেছে বলে খুশিতেই সাবিহার চোখ জোড়া চকচক করে উঠল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি রে? জানি না, তবে এতটুকু জানি উনি ছেলে। সাবিহা এবার ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। তার অতি উৎসাহী কৌতূহলী ভাবটা নিমিষেই উবে গেল। কারণ পেইং গেস্ট হিসেবে সে একজন মেয়েকে আশা করেছিল। ভেবেছিল নিজের বাড়িতে সার্বক্ষণিক একজন বান্ধবী হিসেবে একটা মেয়েকে পাবে সে। ইস, কতদিন বাঙালি কোনো মেয়ে বন্ধুর সাথে মন খুলে কথা বলে না সে। কিন্তু সে আশায় গুড়ে বালি। শেষমেশ পেইং গেস্ট হিসেবে কিনা একটা ছেলে তাদের বাড়িতে উঠল। কিন্তু সে ভেবে পেল না তাদের বাবা পেইং গেস্ট হিসেবে একজন ছেলেকে রাখলো কি করে। বাবাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে সে? না, এ নিয়ে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবিহা। উদ্দেশ্য পেইং গেস্ট হাউসের গিয়ে নতুন আগন্তুক পেইং গেস্টকে চেহারা দর্শন করা। বন্ধ ফ্যাক্টরির ভিতরে খালি একটা জায়গায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সামাদ। তার হাতে লোডেড পিস্তল, তার চোখে মুখে সুপ্ত রাগ, চোখ জোড়া রক্তবর্ণ। তার সামনে আতঙ্কে সময় কাটাচ্ছে সেই যুবকটি যে সাবিহাকে গতকাল উত্ত্যক্ত করেছিল। যুবকটির পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। প্রাণের ভয়ে তার দুধ চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে হাত জোর করে সামাদের উদ্দেশ্যে বলল, ভাই আমারে ছেড়ে দেন, আমি তো আপনাদের দেশের মানুষ, দেশের মানুষ হিসাবে ছেড়ে দেন। প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি করা যুবকটির কথায় গলল না সামাদ। হিংস্র চাহনিতে চেয়ে ফিচেল হাসি দিয়ে বলল, সাবিহাকে ডিস্টার্ব করার সময় এই দেশের মানুষের কথাটা মাথায় আসেনি তোর? যুবকটি ত্রস্ত কণ্ঠে বলল, ভুলে গিয়েছিলাম ভাই, আর জীবনেও এমন করব না, এবারের মতো মাফ করে দেন। এই বলে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সামাদের পা ধরে কাঁদতে থাকে। বলে,
ভাই আমারে মারবেন না ভাই। সামাদ যুবকটির আকুতি ভরা কণ্ঠ সম্পূর্ণরূপে উপেক্ষা করে ধাক্কা দিয়ে বলল, দেশ থেকে এখানে এসেছিস আয় রোজগারের জন্য, কিন্তু এখানে এসেই তুই সেই নিচু স্বভাবটা ছাড়তে পারিসনি। তোকে তো একটা শাস্তি না দিলেই না। ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আপনি বললে আমি কালকেই দেশে ফিরে যাব। সামাদ যুবকটির কথায় গুরুত্ব দিল না, জিজ্ঞেস করলো, তোর সাথে আর একটা ছিল না, ওটা কোথায়? ওই ইটালিয়ানটা? যুবকটি পূর্বের ন্যায় বলল, ও কোথায় জানি না আমি, আমারে ছেড়ে দেন ভাই, আমি এদেশ ছেড়ে চলে যাব, মাফ করে। সামাদ যুবকটিকে সপক্ষের কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাতে থাকা পিস্তলটি যুবকটির দিকে তাক করলো। আচমকা নিজের দিকে পিস্তল তাক হতে দেখে যুবকটির আত্মা শুকিয়ে গেল। ক্ষণিকের জন্য সে যেন বাকশক্তিহীন হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার পূর্বেই তার বুকে পরপর দুটো গুলি বিঁধে দিল সামাদ। গুলির শব্দে নিস্তব্ধ পরিবেশটা হঠাৎই সরব হয়ে উঠল। ক্ষণিকের মাঝেই যুবকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অতঃপর সামাদের ঠোঁটের কোণে ফুটল তৃপ্তির হাসি। যুবকটির লাশ বদ্ধ ফ্যাক্টরিতেই ফেলে সামাদ বেরিয়ে এলো। রাস্তা পেরিয়ে গাড়িতে উঠতে নিল সে, কিন্তু গাড়িতে ওঠার পূর্বেই তার চোখ আটকে গেল অদূরে অবস্থিত কাছের আড়লে থাকা শায়িত একটি শরীরের উপর। আচমকা প্রায় এই জনমানব শূন্য এলাকায় এভাবে কাউকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত বিস্মিত হলো সে। ক্ষণিকের চিন্তা ভাবনা শেষে কৌতূহলবশত সে এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এটা কোনো মানুষ নয়, এটি লাশ, এবং লাশটি অন্য কারো নয়, বরং সেই ইতালীয় যুবকটি, যার নাম লুকা। লুকাকে মৃত অবস্থায় দেখে বিস্ময়ে সামাদের চক্ষুজোড়া বড় হয়ে এলো। কুয়াশার চাদরে মোড়া ভেনিস শহর, আকাশে সূর্যিমামা লুকোচুরি খেলতে ব্যস্ত। আজ তার শরীরে নেই উত্তাপ, আজ সে ভালোবাসার এই শহরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত। অথচ গতকাল সে নিজেকে কুয়াশার আড়ালে পুরোপুরি লুকিয়ে ফেলেছিল। চারপাশ পাখির কিচিরমিচির মিষ্টি মধুর ধ্বনিতে গুঞ্জিত হচ্ছে, সেই সাথে মৃদু মন্দ হাওয়ায় দোল খাচ্ছে ব্যাকইয়ার্ডের অবস্থিত গাছগুলি। সূর্যের পানে চেয়ে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাগীব। ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে নরম সকালের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সে। পরনে তার সাদা কালো ট্র্যাকস্যুটের উপর দিয়ে বলিষ্ঠ হাতের মাংসপেশি স্পষ্ট চোখে পড়ছে। সূর্যের রূপ উপভোগ শেষে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল সে। মৃদু হেসে বিড়বিড় করে বলল, লক্ষ্যর দিকে আরও এক ধাপ এগিয়ে আর একটি শুভদিনের সূচনা হলো। এই বলে সে শরীরের ওয়ার্ম আপ করে নিল। অতপর একে একে রোজকার রুটিন অনুযায়ী ব্যায়াম শুরু করলো। ব্যায়ামের ফলে তার বলিষ্ঠ শরীরের মাংসপেশিগুলো প্রতিবার দৃষ্টিগোচর হচ্ছে। দূর থেকে এটাই দেখছে সাবিত। তার নজর রাগীবের শরীরের দৃশ্যমান মাংসপেশিগুলোতে। তার খুব ইচ্ছা ব্যায়াম করে এমন শরীর বানাবে সে, কিন্তু তার বয়স তাকে এই কাজ করতে বাধা দিচ্ছে। 12 বছর বয়সে বডি বানানো আর পানির উপর হেঁটে চলা সমান পর্যায়ের অসম্ভব কাজের মধ্যেই পড়ে। আর সেই অসম্ভব কাজটাকেই মনে প্রাণে ধারণ করে আছে সাবিত। সামাদকেও সে ব্যায়াম করতে দেখে। রাগীবের মতো সামাদের এই ধরনের বাইসেপস আছে। সামাদ যখন ব্যায়াম করে তখন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। আজ অবশ্য ব্যতিক্রম হয়েছে, কারণ আজ সামাদের পরিবর্তে রাগীবের ব্যায়াম করা দেখছে সে। রাগীব ব্যায়াম করতে করতেই দূর থেকে সাবিতকে দেখতে পেল। সাবিতকে দেখা মাত্রই মৃদু হেসে সে ইশারায় তাকে ডাকলো। সাবিত প্রথম দফায় একটু হক চকালো, অতপর খানিক ইতস্তবোধ নিয়ে রাগীবের সামনে গিয়ে দাঁড়ালো। রাগীব ব্যায়াম করা থামিয়ে ভ্রু নাচিয়ে সাবিতকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ডুড, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সাবিত ইতস্তভাবে বলল, আপনার ওয়ার্কআউট করা দেখছিলাম। ইচ্ছে নাকি বাইসেপ বানানোর? সাবিত তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে কৌতূহলী ভঙ্গিতে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ইচ্ছে, কিন্তু আপনি জানলেন কি করে? রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, তোমার চোখে স্পষ্ট দেখতে পারছি তোমার ইচ্ছেগুলো। রাগীবের জবাবে সাবিতের কৌতূহল বেড়ে গেল। সে বলল,
আপনি দূর থেকে বুঝে গেলেন? হ্যাঁ, কোনো সন্দেহ? আচ্ছা, তোমার নাম সাবিত না? সাবিত এবার চমকালো এবং পূর্বের ন্যায় কৌতূহলী কণ্ঠে আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করলো। আপনি আমার নাম জানলেন কি করে? রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল, অতঃপর কণ্ঠে কৃত্রিম রহস্য প্রকাশ করে বলল। টপ সিক্রেট। এই বলে ফিক করে হেসে ফেলল সে। পুনরায় বলল। যে বাড়িতে উঠেছি সে বাড়ির হ্যান্ডসাম ছেলেটার নাম জানবো না? সাবিত এবার কিছুটা লজ্জা পেল। এই প্রথম কেউ তাকে হ্যান্ডসাম বলেছে। ইস, তার কত ইচ্ছা নিজের ক্লাসমেটদের কাছে শুনবে যে সে হ্যান্ডসাম, কিন্তু তার ক্লাসমেটরা এসবের থোড়াই কেয়ার করে। সাবিত নিজের লাজুক ভাবটা লুকাতে বলল। আপনিও অনেক হ্যান্ডসাম ভাই। রাগী প্রত্যুত্তর করল না, একটু এগিয়ে সাবিতের কাঁধেই হাত রাখলো। কণ্ঠে কিঞ্চিত বিস্মিত ভাব প্রকাশ করে বলল। ডুড, ইতালি থেকেও এত ফ্লুয়েন্টলি বাংলা কি ভেবে বলো তুমি? সাবিত মুচকি হাসলো, বলল। আমাদের বাসায় কেউ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে না। ছোট থেকে আমাকে বাংলা বলা শিখিয়েছে, এই কারণেই এত ভালো বাংলা বলি। কেউ বাড়ির বাইরে বের হলে আবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি। গ্রেট। তোমার স্কুল নেই? হ্যাঁ, 10টার সময় স্কুল। এভাবে গল্প করতে করতে রাগীব ও সাবিত ব্যাকইয়ার্ডে সবুজ ঘাসের উপর বসে পড়ল। দুজনের মাঝেই টুকটাক গল্প চলতে লাগলো। এটুকু সময়ের মধ্যেই সাবিত রাগীবের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। তারা দুজনে এমনভাবে কথা বলছে যেন তারা একে অপরকে বহু পুরনো বন্ধু। হঠাৎ উপর থেকে ঝিরিঝিরি করে পানি পড়ায় চমকে উঠল দুজনে। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পানি উৎস খুঁজতে উপরে তাকালো তারা। সাবিত দেখল বেলকনিতে বড় স্প্রে বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা। তার বুঝতে বাকি রইল না, সাবিহা ব্যালকনিতে তার সযত্নে রাখা গাছগুলোই পানি দিতে দিতে তাদের প্রায় ভিজিয়েই দিয়েছে। সাবিত কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল। কি আপু, চারপাশ দেখে পানি দিবে তো, আমাদেরকেও তো ভিজিয়ে দিলে। সাবিহা জিহ্বায় কামড়ে বলল। সরি রে, আমি দেখতে পাইনি তোকে। এই বলে সে সাবিতের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সুদর্শন পুরুষকে দেখতে পেল। কিয়ৎক্ষণের জন্য তার দৃষ্টি স্থির হলে কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সামনে নিয়ে ভ্রু উঁচিয়ে সন্দেহের স্বরে জিজ্ঞেস করলো। এই, সকাল সকাল কোন স্ট্রেঞ্জারকে ঘরে ঢুকিয়ে এনেছিস সাবিত? আব্বুকে জানাবো তোর এই কাজের কথা? সাবিত কোমরে হাত দিয়ে ক্ষীণ প্রতিবাদী সুরে বলল। রাগীব ভাই কোনো স্ট্রেঞ্জার না, আমাদের নিউ পেইং গেস্ট। সাবিহা কিছু বলার প্রস্তুতি নিলেও নিজেকে সামনে নিল, ছোট্ট করে জবাব দিল। ও, পর মুহূর্তেই পূর্ণ উদ্যমে বলে উঠল। স্কুলে যাওয়ার প্রিপারেশন না নিয়ে সকাল সকাল আড্ডা দিতে বসেছিস? আব্বু জানলে কানে নিচে 2-4টা ঘা বসিয়ে দিবে একদম। ভেতরে আয় জলদি। এই বলে সে আর চোখে রাগীবের দিকে তাকালো। রাগীব এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছিল। সে তাকাতেই এক নিমেষের জন্য তাদের দৃষ্টি বিনিময় হলো। কিঞ্চিত হকচকে উঠল সাবিহা। অতপর তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে রুমের ভিতরে চলে গেল সে। তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাগীব। মুগ্ধ হেসে বিড়বিড় করে বলল। টুডে ইজ মাই সানশাইন ডে। আধারে ঘেরা রিডিং রুমে বসে আছেন আফসার সাহেব। ল্যাম্পের হলদেটে আলোতে মোটা একটা বইয়ে মুখ গুজে আছেন তিনি। তার চেহারার অস্বাভাবিক গম্ভীর্যতা, দৃষ্টি তীক্ষ্ণ। কিছুক্ষণ বাদেই অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো সামাদ। আফসার সাহেবের সামনে উপস্থিত একটি চেয়ারে বসল সে। তাকে দেখিয়ে দৃষ্টি উঠালেন না আফসার সাহেব। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনও বইয়ের প্রতিটি অক্ষরে নিবদ্ধ। রিডিং রুমে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। এই নীরবতা গমগমে কণ্ঠ দ্বারা ভাঙলেন আফসার সাহেব। দৃষ্টি বইয়ের পাতায় রেখে সামাদকে জিজ্ঞেস করলেন। যা বলেছিলাম তা করেছ? সামাদ বাধ্য ছেড়ে নেয় জবাব দিল। হ্যাঁ খালু, একদম সেফভাবে করেছি। আফসার সাহেব প্রত্যুত্তর করলেন না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে পুনরায় মনোযোগী হয়ে উঠলেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ ভীষণ দেরি করে ফেলেছে সাবিহা। যেখানে সকাল 9টায় ভার্সিটি পৌঁছানোর কথা সেখানে এখন বাজে 9টা 5।
অথচ সে এখনো বাড়িতেই আছে, কারণ আজ তার ঘুমই ভেঙেছে 9টার সময়। ইস, আজকের প্রথম ক্লাসটাই মিস। সাবিহা দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। দ্রুততার সাথে পার্পল কালারের একটা কুর্তির সাথে জিন্সের প্যান্ট পরলো, গায়ে জড়িয়ে নিল কালো একটি জ্যাকেট, তার উপর গলায় পেঁচিয়ে নিল কুচকুচে কালো রঙের একটা ওড়না। কাঁধ ছাপিয়ে পড়া মাঝারি সাইজের চুলগুলো উঁচু করে পনিটেল করে করে নিল সে। অতপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। ডাইনিংয়ে এসে সালমা বেগমের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, আম্মু নাস্তা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এই বলে সে হাত ঘড়ির দিকে চোখ বুলালো। 9টা 20 বাজে। ঘড়িতে সময় দেখা মাত্র তার ব্যস্ততা পূর্বের তুলনায় বহুগুণ বেড়ে গেল। সালমা বেগম তৎক্ষণে কিচেন হতে নাস্তা নিয়ে এসেছে। সাবিহার সামনে নাস্তার প্লেট নিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে, কিন্তু তোর ঘুম ভাঙার নামগন্ধ নেই। লেট তো হবেই। সাবিহা মায়ের কথা কানে তুলল না। সে দ্রুত খাবার খেয়ে নিল। অতপর পানি খেতে খেতে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সামাদ ভাই কোথায় আম্মু? বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, তোর আসার কয়েক সেকেন্ড আগেই বাড়ি থেকে বেরিয়েছে ও। গ্যারেজে থাকতে পারে। সাবিহা মায়ের কথার প্রত্যুত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে লনে নেমে এলো। এক প্রকার দৌড়ে ব্যাকইয়ার্ডে চলে এলো সে, কিন্তু গ্যারেজে ঢোকার পূর্বেই অসাবধানতাবশত পায়ের সাথে পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে নিল সে। তবে এর পূর্বেই রাগীব তার হাত ধরে নিল। ফলস্বরূপ এ যাত্রায় মুখ থুবড়ে পড়া হতে বেঁচে গেল সে। ঘটনার আকস্মিকতায় সাবিহা একদিকে যেমন ভয় পেল, ঠিক তেমনি আকস্মাৎ রাগীবকে দেখে কিঞ্চিত চমকে উঠল। ফলস্বরূপ তার টানা টানা গভীর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ঈষৎ বৃহদাকার রূপ ধারণ করল। তার মুখশ্রীতে ফুটে ওঠা বিস্মিত ভাব দেখে রাগীব মুচকি হাসল, বলল, সাবধানে মিস সাবিয়া, ট্রেন ছুটে যাচ্ছে না আপনার। রাগীবের স্বাভাবিক সুরের উক্তিতেও সাবিহা কিঞ্চিত অপমানিত বোধ করল। তৎক্ষণাৎ রাগীবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাগীব ঘাড় ঘুরিয়ে হেসে নিল, বিড়বিড় করে বলল, এই ভাবনাই তো কাজ। রাগীবের কথা অস্পষ্টভাবে সাবিহার কানে এলো, তবে সে কথার মর্মত্ব বুঝতেই পারল না। ফলে সে কান খাড়া করে বলল, কি বললেন? রাগীব মৃদু হেসে বলল, কিছু না, আপনাকে সাবধানে চলতে বলেছি, এই তো। সাবিহা প্রত্যুত্তর করল না। ভ্রুকুচকে কিয়ৎক্ষণ রাগীবের দিকে চেয়ে রইল। আজকে ফর্মাল স্যুটে রাগীবকে দারুণ লাগছে। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্টে তাকে কোনো অফিসের সিইও এর ন্যায় লাগছে, অথচ এখানে সে অফিসের মামুলি এক কর্মকর্তা। সাবিহা নিমিষের জন্য রাগীবের চোখের দিকে তাকালো। সে এই ভেবে অবাক হলো, দুই সাক্ষাতে এই মানুষটি কী করে নিজের চোখের গভীরতায় তাকে আটক করেছে। অদ্ভুত! এই মানুষটার চোখের দিকে কিয়ৎক্ষণ তাকালেও কেমন যেন প্রহেলিকার ন্যায় মনে হয় সব কিছু। ঘন প্রহেলিকা, দুই চোখের গভীরতা অনেক, যেন এই চোখেই হারিয়ে পার করে দেওয়া যায় শত শত বছর। সামাদ গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হলো। সাবিহা ও রাগীবকে একসাথে দেখে সে কিঞ্চুটা অবাক হলো। এরা দুজন একসাথে কি করছে? সামাদ গাড়ি নিয়ে ব্যাকইয়ার্ডের সিমেন্ট নির্মিত রাস্তায় দাঁড়ালো। গাড়ি থেকে মাথা বের করে সাবিহাকে জিজ্ঞেস করলো, কিরে সাবু, তুই এখনো বের হসনি? ভার্সিটি যাবি কখন? সাবিহা চমকিত সামাদের দিকে তাকালো। অতপর এক পলক রাগীবের দিকে চেয়ে সামাদকে বলল, সাবিহা বলল, আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বিধায় ক্লাসে যেতে পারিনি, বাট পরের ক্লাসটা ধরতে চাই। আমাকে ভার্সিটিতে ড্রপ করে দাও না সামাদ ভাই। আচ্ছা আয়। সাবিহা বিনা বাক্য ব্যয়ে ফ্রন্ট সিটে বসে পড়ল। রাগীব সেদিকেই এক দৃষ্টিতে চেয়ে রইল। তার এই চাহনি সামাদের দৃষ্টিগোচর হলো না। সামাদ ভ্রু উঁচিয়ে রাগীবকে জিজ্ঞেস করলো, তোমার নাম রাকিব, রাইট? রাগীব মৃদু হেসে বলল, জি। তুমি অফিসের জন্য বের হচ্ছ না? গাড়িতে বসো, ড্রপ করে দিচ্ছি। রাগীব যেন এটাই চাইছিল। ফলে সামাদের প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে ভদ্রতার সূচক হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। রাগীবের এমন আচরণে সাবিহা ও সামাদ ভীষণ অবাক হলো। দুজনে ভাবলো রাগীব হয়তো এই প্রস্তাব নাকচ করবে, কিন্তু সে তো এক বলায় রাজি হয়ে গেল।
সামাদ ও সাবিহা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে রাগিবকে নিয়ে নিজেদের মনোভাব বুঝালো। অতঃপর সামাদ গাড়ি স্টার্ট দিল। আজ ভেনিসে তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি, ফলে সকলের মধ্যে তীব্র শীতে জবুথবু হয়ে ঘুরে বেড়ানোর ভাবটুকু নেই। সকলেই স্বাভাবিকভাবে যাতায়াত করছে। সাবিহা তার বন্ধুরাও একত্রে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ভ্যানিসের সুদর্শন রাস্তা দিয়ে তারা হেঁটে চলেছে। স্যান সার্ভুলো দ্বীপ থেকে প্রত্যেকের বাসাই নিকটে, শুধু সাবিহাদের বাসা তুলনামূলক একটু দূরে। এজন্য সে প্রত্যহ গাড়ি দিয়েই যাওয়া আসা করে। কিন্তু মাঝে মাঝে ভ্যানিসের লোভনীয় সৌন্দর্য তাকে মারাত্মক আকৃষ্ট করে। তার মন চায় এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে। মাঝে মধ্যে অবশ্যই কাজটা করেও বসে সে। কোনো এক ছুটির দিনে বাসা থেকে একা হাঁটতে হাঁটতে বের হয় সে। দুপাশের রঙিন দালানের রাস্তা ধরে হাঁটে চলে। কখনো খালের পাশে বেঞ্চিতে বসে আকাশের দিকে চেয়ে থাকে। চলমান গন্ডোলায় যাতায়াতরত যাত্রীদের দেখে। মাঝে মাঝে সে যাত্রীদের মাঝে বাঙালিদের দেখলে তার মনে কেমন যেন শূন্যতা অনুভব হয়। মন চায় ছুটে দেশে চলে যেতে। কত বছর কেটে গেল, দেশের মাটি স্পর্শ করা হয় না। বৃষ্টির পর মুহূর্তে সে সোদা মাটির গন্ধ নাকে আসে না। ইস, নিজের দেশ মানে অন্য কিছু। বিদেশে থেকে কি দেশের স্বাদ মেটানো যায়? সাবিহা ও সোফিয়া পাশাপাশি হাঁটছে, তাদের দল থেকে কিছুটা দূরে। এর অবশ্য কারণও আছে। সোফিয়া তার বার্থডে পার্টির সম্পর্কে সাবিহাকে কিছু বলতে চাইছে। তার মধ্যে পহেলা হতেই চরম উৎসুকতায় দেখা মিলছে। বিষয়টা সাবিহা লক্ষ্য করেছে, কিন্তু কতক্ষণ একান্ত ব্যক্তিগত মানুষ সময়ের সুযোগ না পাওয়ায় সে আগ বাড়িয়ে সোফিয়াকে এ নিয়ে জিজ্ঞেস করেনি এবং সোফিয়াও বলেনি। কিন্তু নিজের উৎসুকতা দমাতে না পেরে সোফিয়া বন্ধুদের ভিড় থেকে একটু দূরে সরে আসে। তাকে দেখে সাবিহাও এগিয়ে আসে। সাবিহা আসতেই সোফিয়া আগ্রহী হয়ে বলল, সাবিহা, তোমাকে একটা কথা বলার ছিল। সাবিহা কিঞ্চিত ভ্রু উচকে সোফিয়ার দিকে চাইল। সন্দেহতীত কি কণ্ঠে ব্যাপার, জিজ্ঞেস সোফিয়া? করলো। কি ব্যাপার সোফিয়া, এত এক্সাইটেড কেন তুমি? সোফিয়া এবার কিছুটা লাজুক চাহনিতে সাবিহার দিকে তাকালো, বলল, আমার বার্থডে পার্টির রাতে জর্জ আমাকে প্রপোজ করেছে। সাবিহা মুহূর্তে আনন্দে ফেটে পড়ল। থমকে দাঁড়িয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে তীব্র আনন্দে বলল, কংগ্রাচুলেশন সোফিয়া, অ্যাট লাস্ট তোমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি কবে থেকে চাইছিলাম তোমার আর জর্জের মধ্যে কিছু হোক, অবশেষে সুসংবাদ শুনতে পেলাম। এই বলে সে সোফিয়াকে ছেড়ে দিল। সোফিয়া বলল, আমি খুব খুশি হয়েছি সাবিহা। আমি ভাবতেও পারিনি জর্জ আমাকে পছন্দ করে। আমি আগে সাবিহা তার কথা শেষ করতে পারল না। এর পূর্বেই সাবিহার পেছন হতে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। হেই প্রিটি লেডি। চমকা পুরুষালী কণ্ঠে চমকে উঠল সাবিহা। মূল জায়গা হতে ছিটকে 2 কদম দূরে সরে এলো সে। তৎক্ষণাৎ পিছনে তাকিয়ে দেখলো ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি নিয়ে রাগিব দাঁড়িয়ে আছে। সাবিহা মুহূর্তেই রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এভাবে পেছন থেকে আমাকে ডাকার মানে কি? রাগিব বিস্তৃত হাসল। 2 কদম এগিয়ে এসে সোফিয়ার সম্মুখে দাঁড়ালো। সাবিহাকে উদ্দেশ্য করে সোফিয়ার পানে চেয়ে বলল, আমি আপনাকে বলিনি, আমি তো সোফিয়াকে বলেছি। এই বলে রাগিব সোফিয়ার দিকে নিজের হাত বাড়ালো। পরিস্থিতি সম্পর্কে অনবগত সোফিয়া ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তবে রাগিবের হাত বাড়ানো দেখে সে জোরপূর্বক হেসে নিজের হাত রাগিবের হাতে রাখল। অতঃপর রাগিব সোফিয়ার হাতের পিঠে আলতো করে চুমু দিয়ে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, আমার সামনে এই প্রিটি লেডি থাকতে আমি অন্য কাউকে দেখবো কেন? রাগিবের এহেন কথায় অপমানে থমথমে হয়ে এলো সাবিহার মুখশ্রী। সে তীক্ষ্ণ চাহনিতে রাগিবের দিকে চাইল। চাহনি এমন যে এক্ষুনি বোধহয় চোখের আগুন দিয়ে রাগিবকে ঝলসে দিবে। রাগিব অবশ্য সাবিহার এ চাহনি লক্ষ্য করল, কিন্তু সরাসরি এ চাহনি উপেক্ষা করে বলল, মিস সাবিয়া, আপনার এমন কেন মনে হলো যে আমি আপনাকে প্রিটি লেডি বলেছি? নিজেকে প্রিটি মনে করেন বুঝি?
রাগিবের গা জ্বালানো কথাবার্তায় সাবিহা ক্ষেপে উঠল। তৎক্ষণাৎ প্রতিবাদী বালিকার ন্যায় বলল, অবশ্যই প্রিটি মনে করি নিজেকে। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? রাগিব বাম কাঁধে মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, আপনার কনফিডেন্স লেভেলটা দারুণ মিস সাবিহা, কিপ ইট আপ। এ নিয়ে আপনাকে বলতে হবে না মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে বিড়বিড় করে কিছু স্বগোক্তি করল। কিন্তু পার্শ্ববর্তী পরিবেশের কোলাহলে সাবিহার কানে তা এলো না এবং সে এ বিষয়ে আর মাথাও ঘামালো না। এদিকে সোফিয়া পহেলা হতেই বেকুব বনে দাঁড়িয়ে আছে। রাগিব ও সাবিহার মাঝে বাংলা ভাষায় চলমান কথোপকথনের পুরোটাই তার মাথার উপর দিয়ে চলে গেল। সে চেহারায় অদ্ভুত অভিব্যক্তি ফুটিয়ে তুলে সাবিহাকে জিজ্ঞেস করলো, তোমরা কে নিয়ে কথা বলছো? তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। সাবিহা প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে রাগিবের দিকে চাইল, দুহাত বুকে গুজে অনীহার সহিত বলল, নাথিং সোফিয়া। এ পর্যায়ে রাগিব সহাস্য সোফিয়াকে বলল, এই ভাষা তোমার সময়ের প্রয়োজন সোফিয়া। সোফিয়া রাগিবের সাথে সহমত প্রদর্শন করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক বলছো, রাগিব রাইট। সোফিয়ার মুখে নিজের নামের বিকৃত উচ্চারণ শুনে রাগিবের মুখ ছোট হয়ে এলো। এদিকে সাবিহা ফিক করে হেসে ফেলল। এ পর্যায়ে রাগিব বেশ অপমানিত বোধ করল। সোফিয়াকে নিজের নামের সঠিক উচ্চারণ শেখাতে ভেঙে ভেঙে নিজের নামটা বলল। ক্ষণিকের মাঝেই সোফিয়া রাগিবের নামের সঠিক উচ্চারণ বলল। অতঃপর রাগিব মুচকি হেসে সোফিয়া ও সাবিহাকে প্রস্তাব দিয়ে বসলো, হে লেডিস, উড ইউ হ্যাভ এ গন্ডোলা রাইড উইথ মি? সোফিয়া মুচকি হেসে সম্মতি প্রদান করল। সোফিয়া রাজি হতেই রাগিব সরাসরি সাবিহার দিকে তাকালো সম্মতি পাবার আশায়। তৎক্ষণাৎ সাবিহা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যার অর্থ সে রাজি নয়। কিন্তু সোফিয়াকে তাকে অনুরোধ করলো। কয়েকবার বলায় সাবিহা রাজি হয়ে যেতেই রাগিবের ঠোঁটের কোণে প্রচ্ছন্ন হাসি ফুটল। রাগিব এগিয়ে একজন গন্ডোলিয়ারকে ডাকলো। রাগিবকে দেখে গন্ডোলিয়ারটি মৃদু হেসে তার গন্ডোলা থামালো। অতঃপর রাগিব, সোফিয়া ও সাবিহা গন্ডোলিয়ায় উঠল। সোফিয়া ও সাবিহা রাগিবের মুখোমুখি বসতেই গন্ডোলিয়া তার আপন গতিতে চলতে শুরু করলো। গন্ডোলিয়া ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী একটি যান। এটি দেখতে অনেকটা দেশীয় নৌকার মতো, তবে এটি তুলনামূলক উন্নত মানের। ভেনিসের জনগণ গন্ডোলিয়াকে তাদের প্রত্যহ যাতায়াতে ব্যবহার করে। এই শহরের এক স্থান হতে অন্য স্থানে যেতে গাড়ি কম, গন্ডোলিয়া বেশি ব্যবহৃত হয়। দুই পাশে রঙিন রংচটা দালানের মাঝ দিয়ে প্রবাহিত খাল দিয়ে গন্ডোলিয়াটি ভেসে চলছে। চারপাশে আরও কয়েকটি গন্ডোলিয়া রয়েছে। গন্ডোলিয়ার একটি বৈঠার দ্বারা গন্ডোলিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর গতি খুব একটা দ্রুত না, বরং তুলনামূলক ধীর। তবে এ ধীর যানে উঠেও বেশ মজা। এতে চারপাশের পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে ছোট্ট কিছু মুহূর্তের ভ্রমণ করা যায়। সাবিহা ও সোফিয়া নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। তাদের আলোচনার বিষয় আজকের ক্লাস। এদিকে রাগিব ব্যস্ত তার নিজস্ব কাজে, সাবিহাকে দেখতে দুই নয়ন ভরে দেখতে। মেয়েটি দারুণ সুন্দর, তথাকথিত সুন্দরীদের চেয়েও সুন্দর, কেমন যেন অদ্ভুত সুন্দর, ঘোর লাগা সুন্দর। মেয়েটির দিকে চাইলে রাগিবের পলক ফেলতেই মন চায় না। কি অদ্ভুত মেয়েটার আকর্ষণ! প্রথম দেখতেই রাগিবের সকল আকর্ষণের বিষয়বস্তু হয়ে আছে সাবিহার স্নিগ্ধ মায়াবী চেহারা, টানা টানা নেত্রযুগলের মায়ার সহিত মুখশ্রীতে স্নিগ্ধতা মেয়েটির আরও আকর্ষণীয় করে তুলেছে। কি স্নিগ্ধময়ী নারী সে! রাগিব স্নিগ্ধ হাস্য বিড়বিড় করে বলল, স্নিগ্ধময়ী, আমার স্নিগ্ধময়ী। অতপর আচমকা গলা ছেড়ে গাওয়া শুরু করলো। তু মেরা খুদা, তু হি দুয়া মে শামিল, তেরে বিনা গুজারা, হে দিল হে মুশকিল, মুঝে आजमाती है तेरी कमी, मेरी
हर कमी को है तू लाजमी जुनून है मेरा बानू मैं तेरे काबिल तेरे बिना गुजारा। আচমকা রাগিবের গলায় বাংলা গান শুনে চমকে উঠল সাবিহা, সাথে সোফিয়া ও গন্ডোলিয়ার সহ আশেপাশের কিছু মানুষজন। সকলে খানিক বিস্মিত নয়নে রাগিবকে দেখছে, রাগিবের গান শুনছে। এদিকে রাগিব নিজের গানে ব্যস্ত। সে চারপাশের পরিবেশ উপেক্ষা করে সমস্ত ধ্যান জ্ঞান সাবিহার দিকে দিল, কারণ তাকে উদ্দেশ্য করেই যে গানটা গাওয়া। সামাদ, খোঁজ খবর নেওয়া শেষ? রিডিং রুমের আধো আলোকিত পরিবেশে রাজকীয় গোছের চেয়ারে বসে গমগমে কণ্ঠে জিজ্ঞেস করলেন আফসার সাহেব। সামাদ গম্ভীর কণ্ঠে বলল, রাগিব ক্লিন চিট পেয়েছে খালু, অন্তত আমরা যে খোঁজ খবর নিয়েছি সে ভিত্তিতে। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে সামাদ। যেহেতু তুমি ওকে পজিটিভ বলছো, সেহেতু আমিও সেদিকে যাচ্ছি। জি খালু, আমার মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো, চেহারা দেখে খুব ভদ্র মনে হয়। আফসার সাহেব তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, কারোর চেহারায় ভদ্র লেখা থাকলেই কি সে ভদ্র হয়ে যায়? যেমন আমাকে দেখে ভদ্র মনে হলেও কি আমি আদৌ ভদ্র? এই বলে আফসার সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন। সাথে যোগ দিল সামাদ। ক্ষণিকের মাঝেই হাসি থামিয়ে আফসার সাহেব বললেন, আমারও মনে হয় রাগের ছেলেটা ভালো, ভদ্র, পার্ট গাট ফিলিং আর কি। আজ দেখলাম ওর পদের কাজও বেশ ভালোই পারে। জি খালু, আমিও খেয়াল করেছি। কাল থেকে তাহলে রাগিব অফিসিয়ালি জয়েন করছে। হ্যাঁ, তুমি সময় করে কালকে ওকে ভালোভাবে কাজে বুঝিয়ে দিও। আচ্ছা খালু। রাতের মেঘমুক্ত অন্তরিক্ষে মিটিমিটি তারকারাজি উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজ করছে। যেন কালো চাদর স্বরূপ আকাশটি কেউ মণি মুক্তাদি দিয়ে ভরাট করে দিয়েছে। আর পৃথিবীবাসী সেই মণি মুক্তাদির সৌন্দর্য দুই নয়ন দিয়ে উপভোগ করছে। ভ্যানিসে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার চেয়ে তুলনামূলক কম থাকে, ফলে দিনে তেমন হিম শীতল পরিবেশ বিরাজ না করলেও রাতে সর্বদিকে হিম অনল প্রবাহিত হয়। মাঝে মাঝে মনে হয় যেন এই হাওয়া সমস্ত শরীরে কাঁটা দিয়ে দেয়। রাগিব গেস্ট হাউসের আলো নিভিয়ে ব্যাকইয়ার্ডের সবুজ রনে বসে আছে। ব্যাকইয়ার্ডের এই অংশে সাবিহাদের বাড়ির কোনো আলোই আসছে না। সর্বোপরি চতুর্থ দিকে চন্দ্রমাহীন আধারে ঘেরা দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। রাগিব দুই হাঁটু ভাঁজ করে হাতে ফোন নিয়ে বসে আছে। ফোনের স্ক্রিনে উজ্জ্বলমান সাবিহার হাস্যোজ্জ্বল একটি ছবি। ছবিটি গত বছরের বসন্ত আগমনের ছবি। সাবিহা ও তার কয়েকজন ফ্রেন্ড গত বছরের বসন্তে চেরি ব্লসমের একটি পার্কে গিয়েছিল। সেদিন সাবিহা চেরি ব্লসমের ন্যায় হালকা গোলাপি রঙের একটি টপস ও সাদা রঙের উলের তৈরি একটি সোয়েটার পরেছিল। এ যেন চেরি ব্লসমে মুখরিত পরিবেশে ধরনতে মানুষস্বরূপী আরেক চেরি ব্লসম। ভীষণ মিষ্টি দেখাচ্ছিল তাকে। সেদিন তাদেরই ফ্রেন্ড সার্কেলের একটি গ্রুপ ছবি হতে পরে কাটছাট করে সাবিহার ছবিটি সযত্নে নিজের কাছে রেখেছিল রাগিব। আজও সাবিহার সে মিষ্টি মাখা স্নিগ্ধ রূপে রাগিব পথহারা হয়। ক্ষণিকের জন্য জগৎ ভুলে তার স্নিগ্ধময়ীতে মত্ত হয় সে। হৃদয়টা ক্ষণিকের জন্য প্রমত্ততায় ডুবে যায় সে। আপনি এত সুন্দর গান গাইতে পারেন কি করে? আচমকা পিছন হতে সাবিহার কণ্ঠ শুনে ভড়কে গেল রাগিব। তড়িঘড়ি করে ফোনের স্ক্রিন অফ করে পকেটে পুরে রাখল। অতপর নিমিষের মাঝেই মুখশ্রীতে স্বাভাবিক রূপ ধারণ করে পিছন ফিরে চাইল সে। তবে চতুর্দিকে আঁধারিয়া পরিবেশ বিরাজ করায় সাবিহার চেহারা স্পষ্ট রূপে দর্শনের সুযোগ পেল না সে। স্মিত হাসি সাবিহাকে চেনার ভান করে বলল, সাবিয়া, আপনি এসেছেন না অন্য কেউ? রাগিবের প্রশ্নে সাবিহা মৃদু শব্দে হেসে উঠল। অতপর অনুমতিবিহীন রাগিবের সম্মুখ পানে বসে বলল, ইয়েস, আই অ্যাম, অ্যান্ড সরি ফর নট টেকিং দ্য পারমিশন। রাগিব মুহূর্তেই বলল, এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। আফটার অল ইটস ইউর হাউস ম্যাডাম। সাবিহা সশব্দে হেসে উঠল।
তার এই হাসি মিষ্টি সুরের ন্যায় রাগিবের কানে চমকার তোল। আহা, কি দারুণ হাসি তার স্নিগ্ধময়ী। আচ্ছা, এই হাসি কি সবসময়ের জন্য শ্রুতিগোচর করা যায় না, বা কোথাও ধারণ করে রাখা যায় না? যেন সময়ের অসময়ের নিঃসঙ্গ তাকে আশ্রয় করে এই মিষ্টি হাসির ঝঙ্কার শোনা যায়। ক্ষণিক বাদে সাবিহা খানিক ইতস্ততার সহিত জিজ্ঞেস করলো, আমার প্রশ্নের জবাব দিলে না যে? রাগিবের ঠিক মনে পড়ল না সাবিহা তাকে কি প্রশ্ন করেছিল। সে প্রশ্নাত্তরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন প্রশ্নের জবাব? এই যে, আপনি এত ভালো গান গাইতে পারেন কি করে? সাবিহার প্রশ্নে রাগিব মৃদু হেসে শব্দ করে বলল, এতটা ভালো গাইতে পারি না আমি, টুকটাক মাঝে মধ্যে গান গাওয়া হয়। আমাকে একটা গান গেয়ে শোনাবেন? সাবিহার এহেন আবদারে রাগিব হক চকালো। বিমূর এই পরিস্থিতিতে পড়ে বলল, আপনার এ আবদার রাখা যে বড় কঠিন আমার জন্য। রাগিবের কথায় সাবিহার মনটা খারাপ হয়ে গেল। সে ভঙ্গুর মনে বলল, কেন? কি এমন কঠিন আবদার করে ফেললাম আমি? রাগিব স্মিত হেসে অনুরাগ মিশ্রিত কণ্ঠে বলল, এই যে গান গাওয়া, আমি হাতে গোনা কয়েকটা গান গাইতে পারি। আসলে আমি গান গাইতে কম, শুনতে বেশি পছন্দ করি। মাঝে মাঝে যখন মনটা খুব ভালো থাকে, তীব্র ইচ্ছে থাকে, তখনই গান গাওয়া হয়। কেমন গান শুনতে পছন্দ করেন আপনি? সব ধরনের গানই, বিশেষ করে ক্লাসিক্যাল গান বেশি শোনা হয়। মাঝে মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে গ্রামোফোন চালিয়ে গান শুনতে থাকি। গ্রামোফোন শব্দটি কর্ণপাত হতেই সাবিহা নড়েচড়ে বসল। ভীষণ আগ্রহের সহিত আশ্চর্যাতীত কণ্ঠে বলল, আপনার কাছে গ্রামারফোনও আছে? বেশ তো, আমাকে দেখাতে পারবেন? সাবিহার চরম আগ্রহ দেখে রাগিব ভীষণ খুশি হয়, কিন্তু পরমুহূর্তে দুঃখী দুঃখী স্বরে বলল, সরি সাবিয়া, আমার কাছে এখানে আপাতত গ্রামোফোন নেই। তো কোথায় আছে? আমার যে দেখতে মন চাইছে। রাগিব এ পর্যায়ে উত্তর খুঁজে পেল না, কারণ সাবিহার এ প্রশ্নের জবাব দেওয়ার সময় এটা না। সে প্রশ্নটি এড়িয়ে যেতে বলল, আপনাকে না হয় একদিন গ্রামোফোন দেখাবো। সাবিহা কিঞ্চিত অখুশি হলো। খানিকক্ষণ নিশ্চুপ বসে রইল। আধারিয়া পরিবেশে রাগিবের দিকে স্পষ্টভাবে তাকানোর ব্যর্থ প্রচেষ্টা চালালো সে। খানিক সময় বাদে তীব্র আবদারের সহিত বলল, সেই হাতে গোনা কয়েকটা গানের মধ্যে আমাকে আরেকটা গান শোনাবেন? আপনার কণ্ঠে গান দারুণভাবে মানিয়েছে। সাবিহার শেষাক্ত কথাটি রাগিবের মনে রং তুলি দিয়ে ভালো লাগার আঁচড় দিয়ে দিল। সাবিহার কথার সুরে সে স্পষ্ট অনুমান করতে পারল সাবিহার হৃদয়ে তার জন্য কিঞ্চিত পরিমাণের হলেও অনুগ্রহ অনুভূতি তৈরি হয়েছে। এটাই তো সে মনে পারে চাইতো। ইস, ব্যাপারটা এত সোজা! পহেলা হতে জানলে সে এই গান গাওয়ার উপর জোর দিত। তবে এখন সে যে হয়েছে, এটাই ঢের ভালো। দুই দিক দিয়েই সে সুবিধা পেল। এক সাবিহার হৃদয়, অপরটি। রাগিব কোমল ছুঁড়ে বলল, আপনি যখন এত করে চাইছেন, আপনাকে একটি গান শোনানোই যায়। সাবিহার আকুতি ভরা চাহনি মুহূর্তেই হাস্যোজ্জ্বল চাহনিতে রূপান্তরিত হলো। সে অতি আগ্রহের সহিত বলল, একটা বাংলা গান শোনাবেন প্লিজ? বাংলা গানের প্রতি আমার অনেক টান। আচ্ছা, তবে এর আগে রুম থেকে আমার গিটারটা আনার প্রয়োজন। একটু সুর না তুললে হয় নাকি? এই বলে সে উঠে দাঁড়ালো। দুই কদম যেতেই পিছন হতেই সাবিহা অনুনয় সূচক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি আপনার রুমে আপনার সাথে যেতে পারি? রাগিব চট করে পিছন ফিরে বলল, হয় নট, কামন। রাগিবের সম্মতি পেয়ে সাবিহা চট করে উঠে দাঁড়ালো। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে রুমে চলে এলো। রাগিব রুমে প্রবেশ করেই আলো জ্বালালো। সাথে সাথেই সাবিহা তড়িৎ গতিতে চোখ বন্ধ করে নিল। এতক্ষণে আধারে থাকার পর আচমকা আলোয় আসায় তার চোখ দুটো ক্ষীণ যন্ত্রণা অনুভব করলো, যদিও সে নিমেষের মাঝেই নিজেকে সামলে নিল। রাগিব বিছানার উপর হতে গিটার হাতে নিল। তদমধ্যে সাবিহা এক নজরে পুরো রুমটি দেখে নিল। রুমের গোছ গাছ প্রতিটি জিনিস সঠিক জায়গায় দেখে সাবিহার বুঝতে অসুবিধা হলো না রাগিব ভীষণ শৌখিন প্রকৃতির মানুষ। সেই রাগিবের এত গোছালো স্বভাব দেখে বিস্ময়ের সহিত বলল, আপনি এত গোছানো আর শৌখিন? রাগিব মৃদু শব্দে হাসল, বলল,
আসলে ছোট থেকে এমন আমি, আমার জিনিসপত্র সঠিক জায়গায় না থাকলে আমার ভালো লাগে না, মনে উসকুস করে। বলা মাত্রই দুজনে একত্রে হেসে উঠল। অতপর রাগিব গিটার নিয়ে রুমের আলো জ্বালিয়েই সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ল। পথে মধ্যে বলল, আপনি যে এখানে এসেছেন, আমার কাছে গান শুনতে চাইছেন, এটা আপনার বাড়ির কেউ জানে? হুম, আর যাবেও না, কারণ সবার রুমই ও দিকটায়। আপনার গান ওপাশে পৌঁছাবে না, আর পৌঁছলেও কেউ গুরুত্ব দেবে না। এবার দ্রুত গাওয়া শুরু করুন। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর দিস। এই বলে সাবিহা পূর্বের স্থানে বসে পড়ল রাগিবও। অতপর ক্ষীণ শব্দে কাশি দিয়ে গলা পরিষ্কার করে গিটারে সুর তুলল সে। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সোফিয়া ও সাবিহা ভার্সিটি শেষে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। দুজনের মধ্যে চলছে জর্জকে নিয়ে বিস্তার আলাপ আলোচনা। তাদের আলোচনার মূল বিষয়বস্তু জর্জ কী পছন্দ করে এবং সেই পছন্দ অনুযায়ী সোফিয়া জর্জকে কিভাবে নিজের মনের অনুভূতি বলবে। সোফিয়ার সাথে কথা বলতে বলতে হঠাৎ সাবিহার চোখ আটকে গেল গাড়ি হতে নামা রাগিবের দিকে। সাদা শার্ট, কালো টাই, কালো ব্লেজার ও প্যান্ট পরিহিত রাগিবের চোখে কালো রোদ চশমা, ফর্সা মুখশ্রীতে ফর্মাল এ লুকে রাগিবকে দারুণ দেখাচ্ছে। কিন্তু রাগিব এত ফর্মাল পোশাক পরে গাড়ি হতে নামছে কেন? তার উপর আবার ব্যাকসিট হতে কার গাড়ি থেকেই বা নামলো রাগিব? রাগিবকে দেখে সাবিহার মস্তিষ্কে প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সাবিহা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে উৎসুক এবং প্রশ্নোত্তক ভরা চাহনিতে দূর হতে রাগিবকে দেখছে। রাগিব হয়তো তাকে এখনো খেয়াল করেনি, এজন্য বোধহয় রাগিব সাবিহার দিকে চাইল না। এদিকে রাগিব গাড়ি হতে নেমে কালো রোদ চশমাটি খুলে নেয়। অতপর সেটি গাড়ির ভিতর রেখে ব্লেজারের হাতা ঠিকঠাক করে সামনের দিকে হাঁটা শুরু করলো। তদুর মধ্যে তার নজর গিয়ে ঠেকলো সাবিহার পানে। আচমকা এ রাস্তায় সাবিহাকে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। তটস্থ হয়ে অদরে কৃত্রিম হাসি ঝুলিয়ে চলার গতি বাড়িয়ে দিল। ইতোমধ্যে সাবিহাও সে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছে। সাবিহার চাহনি এখনও প্রশ্নে ভরপুর। রাগিব ও সাবিহা এক হাত দূরত্বে এসে দাঁড়ালো। রাগিবকে দেখে সোফিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, হাই রাগিব, কেমন আছো? রাগিব সোফিয়ার প্রশ্নোত্তর চাহনি লক্ষ্য করে মৃদু হাসার প্রচেষ্টা করে বলল, আই এম ফাইন। তুমি কেমন আছো সোফিয়া? সোফিয়া পূর্বের ন্যায় বলল। গুড ইজ অলওয়েজ। সোফিয়ার জবাব শুনে রাগিব পূর্ণ দৃষ্টিতে সাবিহার দিকে চাইল। জিজ্ঞেস করলো, কোথাও গিয়েছিলেন সাবিয়া? এই রোডে যে আপনি, আপনাকে এখানে আশা করিনি। এই বলে সে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। সাবিহা রাগিবের কথায় সুরের ন্যায় বলল, আপনাকেও এখানে আশা করিনি রাগিব। অফিস তো এদিকে না। হ্যাঁ, অফিস বিপরীতে রাস্তা। সেটা তো আমিও বলছি। আপনি শহরের শেষ প্রান্তের রাস্তায় কি করছেন? রাগিব সাবিহার প্রশ্নে খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। মনের বক্সে হন্যে হয়ে সাবিহার এই প্রশ্নের জবাব খুঁজতে লাগলো। কয়েক সেকেন্ডের মাথায় সে প্রশ্নের জবাবও পেয়ে গেল, তবে মিথ্যে জবাব। রাগিব অন্তরালে মিথ্যে জবাবটা ভালো মতো সাজিয়ে নিয়ে সাবিহাকে জবাব দিতে প্রস্তুত হলো। এই পুরো প্রক্রিয়াটি সংঘটিত হতে সময় লাগলো মাত্র 1 মিনিট বা তারও কম। রাগিব স্বাভাবিকভাবেই হাসার চেষ্টা করলো।
যেন সাবিহা তাকে কোনোভাবে সন্দেহ করার অবকাশ না পায়। সে প্রচেষ্টাতেই সে বলল, আমার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। ইতালিতে আপনার ফ্রেন্ডও আছে? সাবিহার কণ্ঠে কিঞ্চিত সন্দেহের আভাস। রাগিব তা দূর করতেই আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলল, কেন থাকতে পারে না? ইতালিতে আমার ফ্রেন্ড থাকা বুঝি অপরাধ? না না, তা বলছি না, থাকতে পারে, তবে অফিস আওয়ারে এভাবে বাহিরে আসছেন যে। সাবিহার কথা সম্পূর্ণ শেষ না হতে দিতেই রাগিব বলল, আপনার বাবার কাছে পারমিশন নিয়ে গিয়েছিলাম, সমস্যা হয়নি। রাগিবের কথায় সাবিহা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। বুঝতে পারলো রাগিবকে সন্দেহ করার ব্যাপারটা রাগিব ধরে ফেলেছে। এতে নিজের ভুল বুঝতে পারলো সাবিহা। রাগিবকে যে সে অযথায় সন্দেহ করেছিল তা ভেবে তার মনে তীব্র অপরাধবোধের জন্ম হতল। আচ্ছা, রাগিবের কাছে কি ক্ষমা চাওয়া উচিত? যেহেতু রাগিব বিষয়টি ধরে ফেলেছে, সেহেতু ক্ষমা না চাওয়াটা অভদ্রতা দেখায়। তাহলে ক্ষমা চেয়ে নেওয়াই উচিত হবে। সাবিহা রাগিবের নিকট ক্ষমা চাইতে উদ্যত হলো, কিন্তু এর পূর্বেই রাগিব অত্যন্ত স্বাভাবিক সুরেই সাবিহাকে জিজ্ঞেস করে বসলো, আপনি এদিকে কি করছিলেন সাবিয়া? আপনার ভার্সিটি তো এদিকে না। আমি আর সোফিয়া গ্রসারি সুপার শপে গিয়েছিলাম, রাইট সোফিয়া? সোফিয়া এতক্ষণ রাগিব ও সাবিয়ার কথোপকথন শোনার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু বাংলা ভাষা বোধগম্য হওয়া ও এর মর্মার্থ উত্তর করা তার পক্ষে অসম্ভব হলো বটে। শেষমেশ তার চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে দাঁড়ানো ছিল। সে সাবিহার প্রশ্ন বুঝতে না পারলেও গ্রোসারি শপ সহ শব্দটা বুঝতে পেরেছে। এতে কি মনে করে সে তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ, আমরা গ্রোসারি সুপার শপে গিয়েছিলাম। রাগিব বিস্মিত হাসল। সাবিহাকে জিজ্ঞেস করলো, আপনারা বাসায় কখন যাচ্ছেন? এই তো বাসায় যাচ্ছিলাম। হেঁটে? হ্যাঁ। বিকেল হয়ে গিয়েছে, আর একটু পর সন্ধ্যা নেমে আসবে, চলুন গন্ডোলায় যাই। সাবিহা সোফিয়ার দিকে সম্মতির আশায় একবার তাকালো। সোফিয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর তারা তিনজনেই একটি গন্ডোলায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নেক্সট পার্টে কী করতে চলেছে তা জানতে অবশ্যই আমাদের পাশে থাকুন। সো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট পর্বতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।